ওয়েল অফ টেলসে আজ উইলিয়াম কাটসের কাহিনী অবলম্বনে আমাদের গল্প সারপ্রাইজ পার্টি। আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পের অনুবাদ এবং অডিও রূপ স্বাগতা সাহা ভৌমিক এবং শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। আজকের গল্পটি শুনে যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প সারপ্রাইজ পার্টি। আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। মাটি ওর সাথে ট্রিপে যেতে রাজি হওয়া মাত্রই ওর মন থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে গিয়েছিল, কিন্তু সার্জেন্ট মালিগানের এই একটা কথায় আবার ওর সবকিছু যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরে গেল। কি বললেন ভদ্রলোক? মার্টিন এভারেট সব মারা গেছে? কিন্তু ওর স্বামী মার্টি তো জল জ্যান্ত একটা মানুষ। তাহলে যুদ্ধে কে মারা গেছে? কনফারেন্স রুমের ভেতরটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে আজকে। লম্বা কনফারেন্স টেবিলের দুপাশে বসে আছেন নামি দামি সব ক্লায়েন্টরা। টেবিলের একেবারে মাথায় নিজের চেয়ারে বসে গোটা মিটিংটা পরিচালনা করছিল মার্টি। তবে পরিচালনা শুধু নাম মাত্র। আজ একেবারেই কোনো কাজে মন বসছে না মার্টির। সকাল থেকেই মনটা কেমন যেন উদাস হয়ে আছে ওর। প্রত্যেক বছর জন্মদিনটা কাছে এলেই বাবা মায়ের কথা বড্ড মনে পড়ে ওর। দিনগুলো সব কোথায় যেন হারিয়ে গেছে। বাবার কথা বিশেষ করে মনে পড়ে। সেই হাসি খুশি দিলদরিয়া সরল মানুষটা। কতকাল হয়ে গেল মানুষটা নেই। কিছু মানুষকে যদি আবার ফিরে পাওয়া যেত। তাহলে কি স্ট্যাটিস্টিক্স গুলো ঠিক আছে স্যার? ক্যান উই প্রসিড উইথ দিস? একজন মহিলা ক্লায়েন্টের কণ্ঠস্বরে সম্বিত ফিরল মার্টির। গত কয়েক মিনিট ধরে ও মিটিংয়ের কোনো কথাই শোনেনি। তবুও মনের অস্বস্তিটা কাটিয়ে ও পূর্ণ দৃষ্টিতে তাকালো সেই ক্লায়েন্ট ভদ্রমহিলার দিকে। ভদ্রমহিলা বেশ সুন্দরী। বয়স কোনোভাবেই 25-এর বেশি নয়। তবে সবার আগে যেটা চোখে পড়ে সেটা হলো তার চুলের উজ্জ্বল লাল রং, ঠিক সামান্থার মতন। সামান্থার কথা মনে পড়তেই মার্টির মনটা বেশ খুশি খুশি হয়ে উঠল। ইস, আজ সারাদিন কাজের চাপে একবারও ফোন করা হয়নি সামান্থাকে। না, আজ মিটিংটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে। ও আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার অনেকটা সময় নষ্ট করলাম। ফোনটা নামিয়ে রেখে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে রইল সামান্থা। মাটি তাহলে কোনোদিনই সান্তিয়াগো ইউনিয়ন নিউজ পেপারের অফিসে চাকরি করেনি। অথচ ও তো বলেছিল, ও তো কত কিছুই বলেছিল। এখন তো আর ওর কথাতে কোনো ভরসাই রাখতে পারছে না সামান্থা। প্রশ্নের পর প্রশ্ন এসে জড়ো হচ্ছে ওর মাথায়। মাটি ওকে মিথ্যে বলেছে, কিন্তু কেন? এই সমস্ত ঘটনা ওর সাথেই কেন ঘটছে? বিভ্রান্তি যেন চেপে ধরল সামান্থাকে। 7-5 ভেবে ও ঠিক করল যে এ বিষয়ে একজনের সঙ্গে ওর পরামর্শ করা একান্ত দরকার। নাহলে একা একা এই চাপ নেওয়া ওর পক্ষে অসম্ভব। ফোনটা তুলে নিয়ে টমের নাম্বার ডায়াল করল সামান্থা। টম এডওয়ার্ডস, মার্টির বেস্ট ফ্রেন্ড। মার্টি সম্বন্ধে ও জানে না এমন কিছু নেই। হয়তো ওর সাথে কথা বললেই মনটা একটু হালকা হবে সামান্থার। ওপাশ থেকে টমের গলা ভেসে এলো। হ্যালো। হ্যালো টম, আমি সামান্থা বলছি।
আরে বাবা, এই কি সৌভাগ্য আমার। স্যাম, তুমি তো আমাকে কোনোদিন ফোন করো না, তাহলে আজ কি মনে করে? হ্যাঁ মানে তোমার সাথে খুব জরুরি একটা দরকার ছিল আমার। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। দরকার ছাড়া কি আর তুমি আমাকে ফোন করবে? তা বলো, কি নতুন বাড়ি কিনবে, নাকি খোঁজ এনে দেবো, নাকি আমাদের মাটি বাবুর নতুন অফিস খুলবে তাই জমির দরকার? না টম, আমার তোমার সাথেই দরকার। দোষ, জমি বাড়ির ব্রোকারদের সাথে আবার কারোর ব্যক্তিগত দরকার থরি থাকে। সামান্থা চুপ করে রইল। টম সম্ভবত বুঝতে পারল যে ব্যাপারটা সিরিয়াস। সে বলল, কি হয়েছে স্যাম? আর ইউ অলরাইট? নো, আই এম নট। তুমি নিশ্চয়ই জানো যে আমি মাটির জন্য একটা পার্টি দিচ্ছি। ও মা, জানি না। আবার গত কয়েকদিন ধরে যতবার কথা হচ্ছে, মুখে তো ওই কথা ছাড়া আর কোনো কথা নেই বাবুর। তো সেই সূত্রেই কথাগুলো বলতে গিয়েও হঠাৎ থমকে গেল সামান্থা। এসব কথা এখনই তৃতীয় কোনো ব্যক্তিকে বলা কি উচিত হবে? সামান্থা খানিক কথা ঘুরিয়ে বলল, টম, আসলে ওর পুরনো বন্ধুদের পার্টিতে ইনভাইট করতে চাইছি। মানে ছোটবেলার বন্ধু বান্ধব, টিচার্স। ওরও এতে ভালো লাগবে। তুমি কি কাউকে এরকম চেনো? হ্যারল্ড টাইলার। কিন্তু মাটি তো হ্যারল্ডের সাথে এখনো টাচে আছে। আমি চাইছি এমন বন্ধুদের যাদের সাথে বহুদিন ধরে ওর যোগাযোগ নেই, এরকম সকলকে। এই রে, এরকম তো কাউকে। আর দেখো, আমি আর মাটি তো মাত্র গত 5 বছর ধরে বন্ধু, তাই ওর ছোটবেলার। টম, তুমি নিশ্চয়ই এরকমটা বলতে চাইছো না যে মাটি তোমাকে কখনো কোনোদিন ওর ছোটবেলার বন্ধুদের কথা বলেনি? আফটার অল তোমরা বেস্ট ফ্রেন্ডস। টম। টম খানিক অপ্রস্তুত হয়ে হেসে উঠল। তারপর বলল, বলবো, রাগ করবে না তো? আমি ওর পুরনো কয়েকজন গার্লফ্রেন্ডের নাম জানি, তাও শুধু নাম। তাদের পুরো নামটা কিন্তু জানি না স্যার। আরও কিছুক্ষণ কথা বলার পর ফোনটা নামিয়ে রাখল সামান্থা। টমও মাটির অতীতের ব্যাপারে প্রায় কিছুই জানে না। সামান্থার মনে একটা বিশ্বাস আরও দৃঢ় হলো যে মাটির অতীত কখনোই কোনো খোলা বইয়ের পাতার মতন উন্মুক্ত নয়। ডিনার সেরে সামান্থা আর মাটি দুজনেই টিভির সামনে বসেছিল। টিভিতে একটা পুরনো সিনেমা চলছে। সিনেমার মাঝেই মাটি হঠাৎ বলে উঠল, স্যাম, তোমার সিনেমাটা আদৌ ভালো লাগছে? চলো না একটু ঘরে যাই, তোমাকে কিছু বলার আছে। সামান্থারও টিভি দেখতে ইচ্ছে করছে না। সে টিভি বন্ধ করে মাটির সাথে বেডরুমে চলে এলো। মাটি ঘরের মাঝে দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ঘরময় কি যেন দেখছে। সামান্থা খানিকক্ষণ ধরে ব্যাপারটা খেয়াল করার পর বলল, কি হলো? কি ব্যাপার? কি দেখছো ওভাবে? এই রুমটা নতুন করে সাজাবো স্যাম। মানে রুমটা তো একদম ঠিকই আছে, নতুন করে সাজাবে মানে? মাটি খানিক রাগত স্বরে বলল, ঠিক আছে মানে ঘরটাকে আরো সুন্দর করা যায়। মাটি কখনো সামান্থার সাথে এভাবে কথা বলে না। সামান্থা থতমত খেয়ে চুপ করে গেল। মাটি বলে চলল, ইন্টেরিয়ার ডেকোরেশনের একটা ম্যাগাজিন দেখছিলাম জানো, সেইখানেই ভাবনাটা পেলাম। দাঁড়াও তোমাকে জিনিসটা দেখাই। বলেই মাটি ওর ব্রিফকেস থেকে একটা সোনালী রঙের ছবির ফ্রেম বার করে সামান্থাকে দেখালো। জিনিসটা অত্যন্ত সস্তার এবং দেখতেও তেমন রুচিশীল নয়। এই যে এই ছবির ফ্রেমটা আমরা আমাদের বিছানার উপরে দেওয়ালে লাগাবো, আর খাটটা এদিকটা রাখলে চলবে না, এদিকে টেনে আনতে হবে, কারণ এত বড় ছবি এই দেওয়ালটাতেই মানাবে। সামান্থা অত্যন্ত অস্বস্তি সহকারে বলল, মাটি, কি হলো, তোমার আমার আইডিয়াটা ভালো লাগলো না?
সামান্থা হাঁফিয়ে উঠল, বলল, আমরা আমাদের সংসারের জন্য যা কেনাকাটা করি সব একসাথে করি মাটি। তুমি যদি রিডেকোরেট করো তাহলে আমারও তো কিছু পছন্দ অপছন্দ থাকে নাকি? হ্যাঁ? মাটি মৃদু হেসে সামান্থার দিকে এগিয়ে গেল। তারপর ওকে বাহুবন্ধনে আবদ্ধ করে বলল, স্যাম, হানি, আমরা একে অপরের পরিপূরক। আমি সব কিছুতেই তোমার মতামত চাই। একবার দেখোই না এই নতুন ডেকোরেশনটা তোমার কেমন লাগে। ভালো না লাগলে আমরা আবার চেঞ্জ করে দেব। কি খুশি? এভাবে বললে মাটির মুখের উপর ও কি বা বলতে পারে। সামান্থাকে একপাশে দাঁড় করিয়ে রেখে মাটি কাজে নেমে পড়ল। এমন উৎসাহ নিয়ে বহুকাল সে কোনো কাজ করেনি। জায়গা থেকে খাট সরল, দেওয়ালে ফুটো হলো, তাতে বিশ্রী দেখতে ফটো ফ্রেমটা বসল। সামান্থা দেখল সব কাজ শেষ হওয়ার পর মাটি ক্লান্ত হয়ে বিছানার উপর বসে পড়েছে। এই ঠান্ডায়ও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এমন জঘন্য ঘর সাজানোর আইডিয়া কোন ম্যাগাজিনে দিতে পারে সেটা ভেবেই অবাক হয়ে গেল সামান্থা। মাটি হেসে বলল, কি সুন্দর লাগছে দেখেছো? ভালো লাগছে না বলো? ফাইন। কথাটা বলেই সামান্থা ঘর থেকে বেরিয়ে এলো। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে ওর। মাটি বিছানায় আরাম করে শুয়ে সামান্থার মাথার বালিশটা বুকে চেপে ধরল। মনে হলো একটা শিশু যেন প্রিয় সফট টয়টা বুকের ওপর চেপে ধরে আছে। অত্যন্ত ক্ষীণ শিশু সুলভ গলায় নিজের মনেই সে বিড়বিড় করে বলে উঠল, বেবি ওয়ান্টস এ কিস। ওয়েস্ট 15 স্ট্রিটে হাডসন নদীর কাছেই এই দোকানটা। জায়গাটা বেশ ঘিঞ্জি, চারপাশে ওয়্যারহাউস, ইম্পোর্টিং ফার্মস, রাস্তার ধারে বড় বড় ট্রাক। হর্নের আওয়াজে সামান্থার কানে তালা লেগে যাওয়ার জোগাড়। দোকানের বাইরে বড় একটা সাইনবোর্ড, তাতে লেখা সাইমন্স ফ্রেমিং অ্যান্ড ল্যামিনেটিং। দোকানের ভেতর আঠা আর কাঠের গুঁড়োর গন্ধ একেবারে যেন চেপে বসে আছে। সামান্থাকে দেখে অশীতিপর বৃদ্ধ দোকানদার কাজ থেকে মুখ তুলে বললেন, বলো মা, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা সার্টিফিকেট নিয়ে এসেছি। ফ্রেমে বাঁধাবে? আগে আমি ঠিক জানি না এটা আসল সার্টিফিকেট কিনা, তো এটা একটু পরীক্ষা করে দেখতে চাই। মানে বৃদ্ধ হাত বাড়াতেই সামান্থা ওর বিশালাকার হ্যান্ডব্যাগটা থেকে সার্টিফিকেটটা বার করে তার হাতে দিল। বৃদ্ধ সেটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলেন। তারপর বললেন, বাহ, নর্থ ওয়েস্টার্ন, খুব ভালো ইউনিভার্সিটি। বলে তিনি সার্টিফিকেটের উপর লেখাগুলোতে হাত বোলাতে লাগলেন। তারপর মাথা নেড়ে বললেন, দুঃখের বিষয়, এই লোক কোনো কালে সেই নর্থ ওয়েস্টার্নে যায়নি মা। এটা নকল। সামান্থার শরীর শক্ত হয়ে এলো। সে বলল, আপনি একেবারে নিশ্চিত? আমি এই ব্যবসায় বিগত 60 বছর ধরে আছি মা। আমার এই দোকানই শুধু 40 বছরের। আমি বহু অরিজিনাল সার্টিফিকেট বাঁধিয়েছি। এই ইউনিভার্সিটিরও বহু ডিপ্লোমা আমি বাঁধিয়েছি, ল্যামিনেট করেছি। আসলে সার্টিফিকেটে এই যে লেটারগুলো, এগুলো সামান্য উঁচু হয়, মানে আসল সার্টিফিকেটে পিছন থেকে তুমি যদি কাগজটার ওপরে এইভাবে হাত বোলাও, তাহলে এই লেটারগুলো এই উঁচু উঁচু এটা হাতে অনুভব করা যায়। আর তুমি যেটা দিলে সেটা প্রিন্ট করা মা। এতে হাতে দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না। একেবারে সস্তার কপি, জাল সার্টিফিকেট, একেবারে নিঃসন্দেহে মা। সামান্থার মুখ থেকে কথা বেরোনোই দায়। থ্যাংক ইউ।
শেষমেশ এই প্রমাণটা একেবারে প্রত্যক্ষ এবং নিশ্চিত বলে মনে হলো সামান্থার। সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই যে মার্টি কোনোদিন ওই ইউনিভার্সিটিতে যায়নি। সবচেয়ে বড় কথা, এই মার্টিন এভারেট শ সেই মার্টিন কোনোভাবেই নয় যাকে সামান্থা চিনত বলে মনে করত। যে বিবাহ একদিন সামান্থার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল, আজ ক্রমশই তা যেন এক দুঃস্বপ্নের আকার নিচ্ছে। বাড়িতে ফিরে এসে বেশ কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবল সামান্থা, এবার ওকে একটা প্রফেশনাল হেল্প নিতেই হবে। প্যানিক করলে কিছুতেই চলবে না, বরং নিজেকে যে করেই হোক সামলে রাখতে হবে। এরপর কেটে গেছে আরো 4 দিন। এর মধ্যে দুজনের সঙ্গে দেখা করেছে সামান্থা। প্রথমেই ও গিয়েছিল একজন সাইকিয়াট্রিস্টের কাছে, যদিও সাইকিয়াট্রিস্ট ডক্টর লেভাইন এ বিষয়ে বিশেষ কোনো পরামর্শ দিতে পারেননি। উপরন্তু তার সাথে সাক্ষাৎ করে সামান্থা যেন আরো ক্লান্ত হয়ে পড়েছে। ডাক্তারের বক্তব্য, মার্টি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। অতীত সম্পর্কে কয়েকটা মিথ্যে কথা আর ঘর নতুন করে সাজানো, এই দুটোর কোনোটাই কোনো মানসিক রোগকে নির্দেশ করে না। আর এই মুহূর্তে মার্টির সাথে তার নিজের কথা বলা খুব প্রয়োজন, নতুবা তিনি কিছু করতে পারবেন না। এছাড়াও সামান্থা আরেকজনের কাছে গিয়েছিল। তিনি একজন ক্রিমিনাল লয়ার। তার বক্তব্য, তদন্ত ছাড়া তিনি সামান্থাকে সাহায্য করতে পারবেন না। প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করলে তাতে খরচা অনেক। সামান্থা বলল, মিস্টার গ্রাইমস, আপনি প্লিজ আমাকে কিছু লিগ্যাল অ্যাডভাইস দিন। মিস্টার গ্রাইমস জানালেন যে মার্টি যদি সন্দেহজনক কোনো কাজ করে তাহলে সামান্থা যেন তাতে কোনোভাবেই জড়িয়ে না পড়ে। সামর্থ্যের বাইরে গিয়ে যদি কোনো খরচ সাপেক্ষ ট্যুর প্ল্যান করে, তবুও যেন সামান্থা সেখানে মার্টির সাথে না যায়। হয়তো মার্টি এভাবেই তার কালো টাকা খরচা করবে, কে বলতে পারে। উকিলের সমস্ত পরামর্শ নিয়ে সামান্থা বাড়ির পথ ধরল। ও সত্যি জানে না এরপর ও কি করবে। মার্টি নতুন অনেক কিছুই কিনে আনছে বেশ কয়েকদিন ধরে। সামান্থা অবাক হয়ে দেখল মার্টি একটা খেলনা ট্রেন কিনে এনে ঢুকিয়েছে ওদের ফ্ল্যাটে। ব্যাটারি দেওয়া সুন্দর করে সাজানো একটা খেলনা ট্রেন, যেগুলোকে লাইন পেতে চালাতে হয়। যে বাড়িতে কোনো বাচ্চাই নেই সেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এরকম কুঝিকঝিক ট্রেন কেন নিয়ে এলো? মিস্টার গ্রাইমসের কাছ থেকে সামান্থা ঘুরে এসেছে 4 দিন হয়ে গেছে। ওনাকে কি এটা জানাবে? উনি বলেছিলেন মার্টি যদি সন্দেহজনক কিছু ঘরে নিয়ে আসে তাহলে ওনাকে জানাতে। কিন্তু এর সাথে সন্দেহের কি আদৌ কোনো যোগাযোগ আছে? ছুরি বোমা বন্দুক তো আর নয়, একটা খেলনা ট্রেন। মার্টিকে কারণ জিজ্ঞেস করতে সে ছেলে মানুষের সুরে জানালো যে ছোটবেলা থেকে তার বড্ড শখ ছিল এরকম একটা ট্রেনের, কিন্তু সে জিনিস তার আর হয়নি। তাই সে ট্রেনটা কিনে এনেছে। আর এটা দিয়ে ঘর সাজালেও তো দেখতে বেশ লাগবে, মন্দ কি? মার্টি ওর বন্ধু টম এডওয়ার্ডসকে বাড়িতে ডেকে নিয়ে এলো। সে নাকি মার্টিকে সাহায্য করবে খেলনা ট্রেনটা ঠিক করে লাইন পেতে ঘরে বসানোর জন্য। একসময় টম ঘরের বাইরে যেতেই সামান্থা এক দৃষ্টে মার্টির দিকে চেয়ে বলল, তোমাকে এত খুশি হতে আমি কোনো দিন দেখিনি মার্টি। মার্টি কোনো উত্তর দিল না। ও যেন কথাটা শুনতেই পায়নি। তার নতুন খেলনা ট্রেন নিয়েই সে ভীষণ ব্যস্ত। সামান্থা যে ওই ঘরে উপস্থিত সেই সম্পর্কে তার যেন কোনো খেয়ালই নেই। সামান্থা ভাবল, ছেলেরা বোধহয় এরকমই হয়। ও খেয়াল করলো ট্রেনের চাকার গ্রিসের দাগ কার্পেটের ওপর পড়ছে। মার্টি যে কোনো বিষয়ে ভীষণ সাবধানী, কিন্তু এখানে এ কি করছে ও? একটা খেলনা ট্রেনের এত কি মূল্য যার জন্য অত সুন্দর একটা কার্পেটে ওরকম দাগ ফেললো? আর তাতে ওর মনে কোনো ভ্রুক্ষেপ বা অনুশোচনা কিছুই নেই। সামান্থা সারাদিনই এই সমস্ত ভাবনায় ডুবে রইল। পুরো ব্যাপারটাই কেমন যেন রহস্যময়। নিজের মতো করে একটা স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করল ও, কিন্তু কিছুই ভেবে পেল না।
ডিটেকটিভ স্পেন্সার ক্রসওয়েড বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন ক্যালেন্ডারটার দিকে। আর মাত্র 3 সপ্তাহ বাকি 5ই ডিসেম্বর আসতে। হাতে আর মাত্র কয়েকটা দিন। এই কেসটা হাতে নেওয়ার পর থেকেই হতাশা ছাড়া আর কিছুই দেখতে পাননি তিনি। আরও একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি ঘটে যাওয়ার আগেই তাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কিভাবে? এবারেও যদি তিনি কিছু করতে না পারেন তাহলে মান সম্মান সব যাবে। স্পেন্সার ক্রসওয়েডের বয়স প্রায় 60 ছুঁই ছুঁই। তাকে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অফিসারের থেকে স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার হিসেবেই বেশি বোধ হয়, কারণ তিনি জন্মসূত্রে ব্রিটিশ। তার পিতা এবং পিতামহ উভয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকাতে রয়্যাল নেভিতে যোগদান করেন স্পেন্সার এবং পরবর্তীকালে একজন আমেরিকান ভদ্রমহিলাকে বিবাহ করে এখানেই থেকে যান। স্ত্রী মারা যাওয়ার পর পরিবার বলতে তাঁর আর কেউই নেই। নিজের ছোট্ট সাজানো গোছানো অফিসটায় বসে গভীর ভাবনায় ডুবেছিলেন তিনি। ঠিক এমন সময় ইন্টারকমটা বেজে উঠতেই তাঁর সম্বিত ফিরল। রিসেপশনিস্ট স্যালি বলল, স্যার, ডিটেকটিভ লগিন্স আপনার সাথে দেখা করতে চাইছেন। আমি কি ওনাকে আপনার ঘরে পাঠাবো? লগিন্স ভেতরে আসতেই ক্রসওয়েড ব্যস্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, এসো এসো আর্থার, ভেতরে এসো, তোমাকেই দরকার। মধ্যবয়স্ক মোটাসোটা ডিটেকটিভ লগিন্স বললেন, সরি স্যার, আপনার কাছে আসতে একটু দেরি হয়ে গেল। আসলে হাতের কেসটা সলভ না করে আসতে পারছিলাম না। তোমাকে আমার এই কেসটাতে ডাকার কারণ তোমার ইনভেস্টিগেশনের পদ্ধতি অত্যন্ত সূক্ষ্ম। পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জেনে তারপর তুমি এগো। তবে হ্যাঁ, এই কেস নিয়ে বাইরে কিন্তু কোনো আলোচনা হবে না। And not with the press. Am I clear? Yes, sir. ক্রসওয়েড ক্যালেন্ডারের ডিসেম্বরের পাতাটা খুলে 5ই ডিসেম্বরের উপর কালো কালি দিয়ে একটা মোটা গোল দাগ দিয়ে বললেন, 5th ডিসেম্বর আসছে। এর আগেই যদি আমরা তাকে অ্যারেস্ট করতে না পারি তাহলে কিন্তু আবারও একটা মৃত্যু ঘটবে। একটা কেন বলছেন স্যার? এ তো কবে থেকে চলছেই। প্রত্যেকবার একইভাবে খুন, একই অস্ত্র ব্যবহার করা হয়। এই নিহতদের প্রত্যেকের বিশেষ একটা শারীরিক বৈশিষ্ট্য আছে, সেটা জানো নিশ্চয়ই। এদের প্রত্যেকেরই চুলের রং উজ্জ্বল লাল। কয়েকজন যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা খুনির ঠিকঠাক বিবরণ দিতে পারেনি। লাস্ট 3টে খুন নিউ ইয়র্ক কিংবা নিউ ইয়র্কের আশেপাশেই হয়েছে। লগিন্স ভ্রু কুঁচকে বললেন, স্যার, তার মানে আমাদের হাতে সাসপেক্ট কেউ নেই, তাই তো? না, কেউ না। তবে একটা ব্যাপার এই খুনির সম্পর্কে নিশ্চিতভাবে আমরা জানি যে এর টার্গেট 5th ডিসেম্বর। আমি গত 50 বছরের 5ই ডিসেম্বরের সমস্ত ক্রাইম রেকর্ড বার করার নির্দেশ দিয়েছিলাম। কথাটা বলেই ক্রসওয়েড একটা ফাইল এগিয়ে দিলেন লগিন্সের দিকে। তারপর বললেন, এই যে দেখো। আচ্ছা আর্থার, তুমি অ্যানিভার্সারি এক্সাইটমেন্ট সিজোফ্রেনিয়ার নাম শুনেছ? না তো স্যার। ব্যাপারটা নিয়ে একটু পড়াশুনো করে নিও আর্থার। আমি এর নাম দিয়েছি ক্যালেন্ডার সিজোফ্রেনিয়া। সব ওই ফোল্ডারে পেয়ে যাবে। দেখা হয়ে গেলে তৎক্ষণাৎ আমাকে রিপোর্ট করবে। ইয়েস স্যার। লগিন্স বেরিয়ে যেতে ক্রসওয়েড আবারও তার কাজে মন দিলেন। তার দীর্ঘ গোয়েন্দা জীবনে তিনি এরকম কেস আর একটাও পাননি। খুনের মোটিভ কি, টার্গেট কারা, কোনো কিছুরই কোনো সুস্পষ্ট ধারণা নেই। বাড়িতে টেলিফোন বিল এসে উপস্থিত হল শনিবার। দুর্ভাগ্যবশত সেদিন মাটি বাড়িতেই থাকে। বিলের উপর মাসের সমস্ত কলের একটা লিস্ট দেওয়া থাকে। সেটা দেখলেই মাটি বুঝে যাবে সামান্থা এভানস্টন থেকে শুরু করে এলখার্ট, ওয়াশিংটন সমস্ত জায়গায় ফোন করেছে। যা ঘটার ছিল তাই ঘটল। বিলটা এসে পড়ল মাটির হাতে। সেটা দেখেই সতর্ক হয়ে উঠল মাটি। কি ব্যাপার, সামান্থা এইসব জায়গায় কেন ফোন করেছিল? তবে কি? যদিও মাটি এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করল না। নিজের স্নায়ুকে নিজের বশে রাখার অশেষ ক্ষমতা ওর।
সে চুপচাপ বিল মিটিয়ে দিল। এমন ভান করল যেন এই মাসে টেলিফোন অফিস থেকে এখনো কোনো বিল পাঠায়নি। সামান্থার শরীর এই অমানসিক চাপ আর সহ্য করতে পারল না। একদিন হঠাৎই অসম্ভব শ্বাসকষ্ট নিয়ে কোনো রকমে লিনকে ফোন করে ডাকল সে। লিন তৎক্ষণাৎ ডাক্তার ডেকে না আনলে সেদিন ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারত। ডাক্তার জানালেন প্রেগন্যান্সিতে কোনো সমস্যা নেই, হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা তা জানার জন্য হসপিটালে যেতে হবে। কিন্তু সামান্থা হসপিটালে যেতে চাইল না, কারণ সে কখনোই চায় না যে মাটি তার শরীর খারাপ সম্পর্কে কিছু জানতে পারুক। কয়েকদিন সম্পূর্ণ রেস্ট নেওয়ার পর সামান্থা খানিক সামলে উঠল। সে মনস্থির করল এভাবে একা একা আর কিছু করা সম্ভব নয়। 7-5 ভেবে সে মার্টির বেস্ট ফ্রেন্ড টম এডওয়ার্ডসকে ফোন করে লাঞ্চের জন্য ডেকে পাঠালো। বলল, হ্যালো টম, আমি সামান্থা। শোনো না, তোমার সাথে কিছু জরুরি দরকার আছে, সামনাসামনি সব বলবো মাটির ব্যাপারে। লাঞ্চে বসে টমকে সমস্ত কথা সবিস্তারে খুলে বলল সামান্থা। টম চোখ কপালে তুলে বলল, আমি বিশ্বাস করতে পারছি না স্যাম। আমিও প্রথমে পারিনি টম। টম একটা দীর্ঘশ্বাস ফেলে সামান্থার চোখের দিকে তাকিয়ে বলল, স্যাম, তুমি মাটিকে ভালোবাসো তো? এটা কি বলছো তুমি? আমি ওকে ভালোবাসবো না? অফকোর্স আমি ওকে ভালোবাসি টম। ওর অতীতে যদি কোনো কালো দাগ থেকেও থাকে, তাহলেও কি তুমি ওকে ভালোবাসবে? হ্যাঁ, ভালোবাসবো। বেশ, তাহলে তোমার কাছে 2টো রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা, সবটা ভুলে যাও। আর দ্বিতীয়, ওর সাথে সরাসরি কথা বলো। টমকে লাঞ্চে ডেকে কোনো সুরাহাই হলো না। সামান্থার নিজেকে কেমন যেন বোকা বোকা মনে হলো। মাটি এখনো ভেবে পাচ্ছে না যে সামান্থা ঠিক কি করতে চাইছে। এইসব ফোন কলের মানে কি? ও কিছুতেই কাজে মন বসাতে পারছে না। বিকেল 4টে নাগাদ মেসেঞ্জার এসে একটা ছোট সিল করা খাম মাটির হাতে দিয়ে গেল। সেটা খুলে তার ভেতর থেকে একটা চিরকুট বার করে আনলো মাটি। তাতে টাইপ করে লেখা, ও জানে তোমার কোনো অতীত নেই। চোয়াল শক্ত হলো মাটির। কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে সে ছুঁড়ে ফেলল ডাস্টবিনে। সামনে চেয়ারে জড়সড় হয়ে বসে থাকা মহিলার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন সার্জেন্ট ইয়াং। ভদ্রমহিলার বয়স অত্যন্ত কম, আন্দাজ 25-26 হবে। রীতিমতো সুন্দরী, কিন্তু গোটা মুখমণ্ডল জুড়ে কেমন যেন একটা আতঙ্ক মাখা বিভ্রান্তির ছাপ। সবচেয়ে আগে যেটা চোখে পড়ে তা হলো ভদ্রমহিলার উজ্জ্বল লাল চুল, একেবারে যাকে বলে অবার্ন হেয়ার। পুলিশ ডিপার্টমেন্টের হারানো প্রাপ্তি সন্ধান বিভাগে এত সকালবেলা সাধারণত কেউ আসেন না। এই ভদ্রমহিলা নিশ্চয়ই রীতিমতো কোনো জট পাকানো সমস্যায় ফেঁসেছেন। ইয়াং খেয়াল করলেন মহিলার হাত দুটো কম্পমান। তিনি আর স্নায়বিক চাপ ধরে রাখতে পারছেন না। ইয়াং আর সময় নষ্ট না করে সরাসরি কথায় চলে গেলেন। বলুন ম্যাডাম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? সামান্থা কি বলবে এক মুহূর্ত ভেবে পেল না। কোথা থেকে শুরু করবে ও? আর ওর কথা শুনে যদি কেউ বিশ্বাস না করে, যদি হাসাহাসি করে? ওর মনের কথা খানিক আন্দাজ করতে পেরেই সার্জেন্ট ইয়াং বললেন, অযথা সংকোচ করবেন না ম্যাডাম। আমাদের কাজই হলো আপনার কথা শোনা ও আপনাকে সাহায্য করা। কথা দিচ্ছি, আপনাকে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হবে না। এইটুকু উৎসাহই বোধহয় সামান্থার প্রয়োজন ছিল। আশ্বস্ত হয়ে এক এক করে সে গোটা ঘটনাটা খুলে বলল সার্জেন্ট ইয়াংকে। সার্জেন্ট ধৈর্য ধরে মনোযোগ সহকারে সমস্ত কথা শুনলেন এবং প্রয়োজনীয় পয়েন্টসগুলো নোট করে নিলেন। সামান্থার কথা শেষ হওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আপনি কি এ বিষয়ে কোনো আইনজীবীর পরামর্শ নিয়েছেন? আগে হ্যাঁ স্যার, উনি আমাকে কিছু উপদেশ দিয়েছেন, কিন্তু
কিন্তু আমি আমি একদমই মানসিকভাবে নিরাপদ বোধ করছি না সার্জেন্ট। নিজের সব থেকে কাছের মানুষটাকে বিশ্বাস করতে না পারা যে কতখানি যন্ত্রণার, তা আমি ভাবতেও পারিনি স্যার। বুঝতে পারছি। বেশ, তাহলে আসুন আমরা সমস্ত রকম সম্ভাবনাগুলোকে বিচার করে দেখি। তবে আগে একটা কথা আপনাকে বলি, আমার অভিজ্ঞতায় দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই যারা হারিয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায় না, কারণ তারা হারিয়ে যেতে চায়। হারিয়ে যেতে চায় মানে? মানে আমি বলতে চাইছি এই সমস্ত মানুষেরা দীর্ঘদিন মানসিক চাপ সহ্য করতে পারে না, বিশেষ করে আর্থিক দায়িত্ব বা সেই রকম ক্ষেত্রে। তাই তারা একটা সময় অন্তর নিজেদের নাম, ঠিকানা, পেশা সব কিছু পরিবর্তন করে নিরুদ্দেশ হয়ে যায়। নতুন জীবন, নিউ বিগিনিং, সিম্পল। কিন্তু স্যার, মার্টি এমন মানুষ নয় সার্জেন্ট। সার্জেন্ট হেসে ফেললেন, বললেন, কোনো স্ত্রীর কাছে তার স্বামী কখনোই এমন রূপে ধরা দেন না ম্যাডাম। এই পারে নাটা সুপ্ত থাকে। তবে আপনার ক্ষেত্রে পরিস্থিতিটা খানিক আলাদা। আপনার স্বামী আপনার থেকে পালিয়ে যাননি। আপনি জানতে চাইছেন যে তিনি কেন নিজের অতীত থেকে পালাচ্ছেন বা পালাতে চাইছেন। এক্স্যাক্টলি, এটাই আমার একমাত্র প্রশ্ন। ওয়েল, এখানে দুটো পসিবিলিটি আছে। যদি তিনি নিজের অজান্তে ও অনিচ্ছায় নিজের অতীত গোপন করে থাকেন, তাহলে এমন হতে পারে যে হয়তো কোনো মানসিক রোগে আক্রান্ত হয়ে তিনি স্মৃতিশক্তি হারিয়েছেন। আর ইচ্ছাকৃত হলে অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা যে কোনো রকম ক্রিমিনাল কারণই হবে এমন কোনো কথা নেই। হতে পারে কোনো পুরনো স্ক্যান্ডাল বা কোনো পেশাগত ব্যর্থতা বা কোনো ভুল বোঝাবুঝি, হয়তো যেগুলো থেকে নিজেকে দূরে সরাতেই এই পথ অবলম্বন করেছেন তিনি। কি জানি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। আচ্ছা, আজ আপনি এখানে এলেন এত সকাল সকাল, আপনার স্বামীর চোখ এড়িয়ে এলেন কিভাবে? উনি নিশ্চয়ই এত সকালে অফিসে বেরিয়ে যাননি। ও গতকাল এই দুদিনের জন্য একটা বিজনেস ট্রিপে গেছে। গতকাল রাতেই ওর ফ্লাইট ছিল, তাই সকাল হতেই আমি চলে আসতে পেরেছি স্যার। বেশ, এবার একটা কথা বলুন, ভালো করে ভেবে বলবেন। আপনার স্বামী কখনো এমন কারো নাম বলেছেন যাকে আপনার সম্পূর্ণ অচেনা মনে হয়েছে? সামান্থা সামান্য ভেবে বলল, না, এমন তো কিছু মনে পড়ছে না স্যার। আর আপনি বলছিলেন উনি যেচে নিজের অতীত জীবনের গল্প করেন আপনাকে? হ্যাঁ স্যার, এমনকি ও বলেছে এই ক্রিসমাসে আমাকে এলখার্ট নিয়ে যাবে। সেখানেই নাকি ওর পৈতৃক বাড়ি ছিল। দ্যাটস ইন্টারেস্টিং। আর একটা কথা আমার মনে হয় আপনাকে বলা দরকার। মানে আমি প্রেগন্যান্ট স্যার। কনগ্রাচুলেশনস মিসেস শাহ। সামান্থার মুখে বিষাদের ছায়া গাঢ় হয়ে এলো। ও বলল, থ্যাংক ইউ। কিন্তু আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখুন স্যার। আমি আমার সন্তানের প্রকৃত পিতৃ পরিচয় জেনেও জানি না। আমি জানি না আমার স্বামী সত্যি আসলে কে, কি তার পরিচয়। সরি। সামান্থা এবার একেবারে ভেঙে পড়ল। সার্জেন্ট ইয়াং কিছুক্ষণ নীরবে বসে রইলেন। কয়েক মিনিট সামান্থাকে কাঁদতে দিলেন তিনি। কান্না মানসিক ভার লাঘব করে। তারপর তিনি বললেন, বেশ মিসেস শাহ, আপনি আজ বাড়ি ফিরে যান। আমরা এর মধ্যে কিছু জানতে পারলে আপনার সাথে যোগাযোগ করব। আপনার ঠিকানা, ফোন নাম্বার সবই নোট করে নিয়েছি আমি। পাশাপাশি আপনিও কোনো রকম নতুন ডেভেলপমেন্ট হলে আমাকে জানাবেন। সার্জেন্টকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল সামান্থা। ফ্র্যাঙ্কি নেলসন, ক্রসওয়েড বলে উঠলেন। তার কণ্ঠে উত্তেজনা। তুমি নিশ্চিত? আমার তো তাই মনে হচ্ছে স্যার, বললেন সার্জেন্ট ইয়াং। ক্রসওয়েড এবার বলতে লাগলেন, গত কয়েকদিনে আমি গোটা ইউনাইটেড স্টেটসের সমস্ত ফ্র্যাঙ্কি নেলসনের ফাইল ঘেঁটে ফেলেছি। শুধুমাত্র একটা এন্ট্রি পাওয়া গেছে যার সঙ্গে কোনো ঘটনার সম্পর্ক আছে। ঘটনাটা ঘটে ওমাহা, নেব্রাস্কায়।
December the 5th, 1952. লগিন্স বললেন, কিন্তু আমাদের লক্ষ্য যে ফ্র্যাঙ্কি নেলসন। কিন্তু এই ঘটনার সঙ্গে যে ফ্র্যাঙ্কি নেলসনই জড়িত রয়েছে সে ব্যাপারে আমরা নিশ্চিত হচ্ছি কিভাবে? ক্রসওয়েড কিছু উত্তর দেওয়ার আগেই ইয়াং বললেন, নিশ্চিত হওয়া খুবই মুশকিল স্যার। আর এই লোকের কোনো ছবি আমাদের কোনো ফাইলে নেই, তাই অন্য কোনো ছবির সঙ্গে মিলিয়ে দেখার কোনো চান্স নেই। কানেকশন শুধু একটাই, ওই তারিখটা 5ই ডিসেম্বর। আর এই একটা মিলই আমাকে ভাবাচ্ছে ইয়াং। তুমি বলতে চাইছো যে এই ভদ্র মহিলার বক্তব্য হলো যে তার স্বামী নিজের অতীত গোপন করছেন, তার অতীতের সমস্ত রকম আইডেন্টিফিকেশন ডকুমেন্টটি জাল, আর ওই লোকের জন্মদিনও 5ই ডিসেম্বর। ইয়েস স্যার। কিন্তু এতে কি প্রমাণ হয়? ইয়াং বললেন, এখনই আমি কিছু প্রমাণ করতে বা প্রস্তাব করতে চাইছি না স্যার, কিন্তু দুটো জিনিস আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। প্রথমত, ভদ্রমহিলা নিজের মুখে বলছেন তিনি একেবারেই নিরাপদ বোধ করছেন না, বরং তিনি ভীষণ রকম আতঙ্কে রয়েছেন। আর দ্বিতীয়ত কি বলো? ভদ্রমহিলার চুলের রং উজ্জ্বল লাল। কথাটা শুনে ক্রসওয়েড এবং লগিন্স দুজনেই চমকে উঠলেন। ক্রসওয়েড কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই তাঁর ডেস্কের ফোনটা বেজে উঠল। ফোনটা তুলে কানে লাগাতেই ওপাশ থেকে ইন্টারকম অপারেটর ছেলেটির কণ্ঠস্বর ভেসে এলো। সে জানালো মিসেস সামান্থা শো নামে একজন সার্জেন্ট ইয়াং এর সাথে কথা বলতে চাইছেন। সে কি লাইনটা ক্রসওয়েডের চেম্বারে ট্রান্সফার করবে? ক্রসওয়েড বললেন, হ্যাঁ, এক্ষুনি লাইনটা ট্রান্সফার করো, পুট হার থ্রু। বলেই ক্রসওয়েড টেলিফোনের স্পিকার বাটনটা অন করে দিলেন। কয়েক সেকেন্ড পর স্পিকারে ভেসে এলো সামান্থার গলা। হ্যালো, সার্জেন্ট ইয়াং। বলুন মিসেস শা, কি হয়েছে? সামান্থার কণ্ঠে আতঙ্কের কম্পন। স্যার, মাটি আজ সকালবেলা বিজনেস ট্রিপ থেকে ফিরে এসেছে, কিন্তু ওকে দেখে আমার যেন ঠিক সুস্থ বলে মনে হচ্ছে না স্যার। ভালো করে কথাবার্তা বলছে না, সারাক্ষণ অন্যমনস্ক হয়ে কি সব যেন ভাবছে। বাড়িতে ফেরার কিছুক্ষণ পরেই স্নান সেরে অফিস চলে গেল। কিন্তু স্যার, বিশ্বাস করুন, এসব কারণে আমি আপনাকে ফোন করিনি সার্জেন্ট। আমার ফোন করার কারণটা অন্য স্যার। আজকে বাড়ি ফেরার সময় মাটি খালি হাতে ফেরেনি। জানেন, ওর সাথে ছিল বিশাল বড় সড়ো একটা বাক্স। দুটো অল্প বয়সী ছেলেকে দিয়ে সেটা বইয়ে নিয়ে এসেছে ও। বাক্সটা এতটাই ভারী ছিল। বাক্সের উপরে লেভেল দেখে বুঝলাম দোকানটা স্থানীয়, মানে এখানকারই কোনো একটা দোকান। অর্থাৎ এয়ারপোর্টে নেমে ও সেই দোকানে গিয়েছিল প্রথমে, আর তারপর সেখান থেকে ও জিনিসটা নিয়ে একেবারে বাড়ি এসেছে। আর ওই বাক্সে কি ছিল মিসেস শা? সেটাই তো সবচেয়ে সাংঘাতিক ব্যাপার সার্জেন্ট। মাটি খুব উৎসাহ নিয়ে বাক্স খুলে আমাকে দেখালো। বাক্সটা খুলতেই তার থেকে কি বেরোলো জানেন? তা আগেকার দিনের 10 ইঞ্চি টিভি। টিভির মাথায় ছোট্ট একটা অ্যান্টেনা লাগানো। দেখলাম টিভির ওপর লেখা RCA মডেল 360। স্যার, এই ধরনের মডেল 1950s এর যখন প্রথম টেলিভিশন আসে তখন দেখা যেত। আমাদের বাড়িতেও ছোটবেলায় এরকম একটা টিভি ছিল, কিন্তু তারপর সেটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এরকম একটা টিভি এখন হঠাৎ, ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না স্যার। প্রথমে ওই সস্তার বিশ্রী দেখতে ফটো ফ্রেম, তারপর নতুন করে ঘর সাজানো, তারপর ওই খেলনা ট্রেনটা, আর এখন এই পুরনো অ্যান্টিক টেলিভিশন সেট। স্যার, আমি হয়তো সত্যি জানি না স্যার, এতে হয়তো আপাত দৃষ্টিতে সন্দেহজনক কিচ্ছু নেই, কিন্তু আমার যে ভীষণ। সামান্থার কথাগুলো শুনতে শুনতেই সতর্ক হয়ে উঠেছেন বাকি দুজন ডিটেকটিভ ইন্সপেক্টর। স্পেন্সার ক্রসওয়েড আর থাকতে না পেরে বলে উঠলেন, মিসেস শ, আমি ডিটেকটিভ স্পেন্সার ক্রসওয়েড বলছি। আপনি এই মুহূর্তে যে কটা কথা বললেন তা সবকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই মুহূর্তে আপনার বাড়িতে আসছি। আপনার সঙ্গে সাক্ষাতে আমাদের কথা হওয়া একান্ত প্রয়োজন। আপনার কোনো চিন্তা নেই, আমরা সিভিল ড্রেসে যাব যাতে কারোর কোনো রকম কোনো সন্দেহ না হয়। ঠিক আছে অফিসার, আপনারা আসুন।
ফোন রেখেই তড়িঘড়ি নিজেদের গন্তব্যের পথে ছুটলেন 3 জন অফিসার। চলো। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসেছিল সামান্থা। উল্টো দিকে সোফায় বসেছিলেন 3 জন অফিসার। ক্রসওয়েড বললেন, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি মিসেস শো, কিন্তু কিছু কথা আপনাকে এই মুহূর্তে না বললেই নয়, কারণ এর ওপর আপনার নিরাপত্তা এবং জীবন জড়িয়ে আছে। সামান্থা বলল, কোনো রকম কোনো সংকোচ করবেন না স্যার, আমাকে সত্যিটা যে মেনে নিতেই হবে। যেদিন থেকে আমার মনে সন্দেহের উদ্রেক হয়েছে সেদিন থেকে আমার মনে এক ফোঁটাও শান্তি নেই স্যার। কাজেই আপনার কথায় সেই অশান্তি খানিক গাঢ় হবে মাত্র, আর কিছুই না। নতুন করে ধাক্কা খাওয়ার আর কিচ্ছু নেই স্যার। বেশ। ক্রসওয়েড বলতে আরম্ভ করলেন, আপনাকে আমাদের পুলিশ ফাইল থেকে পাওয়া একটা ঘটনা বলবো। ঘটনাটা ঘটে 1952-তে ওমাহা, নেব্রাস্কায়। জন নেলসন নামে সাধারণ শ্রমজীবী এক ব্যক্তি রাতের বেলা বাড়ি ফেরেন। সেদিন ছিল তার বড় ছেলের জন্মদিন। সেই ছেলের বয়স তখন ওই 4 কি 5, আর তার ছোট ছেলের বয়স আন্দাজ 2 বছর। বড় ছেলের জন্মদিন উপলক্ষে তিনি একটা খেলনা কিনে নিয়ে এসেছিলেন। সংসারে অভাব ছিল, তাই ওই খেলনা কিনে আনা নিয়ে তার স্ত্রীর সঙ্গে তার চরম বিবাদ শুরু হয়। বড় ছেলেটি সম্ভবত তখন সামনে উপস্থিত ছিল। বাকবিতণ্ডা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যায় যে ভদ্রলোকের স্ত্রীর সাথে তার হাতাহাতি শুরু হয়, এবং সেখান থেকেই ঘটে যায় একটা মর্মান্তিক ঘটনা। ভদ্রলোকের স্ত্রী ঘরের এক কোনায় পড়ে থাকা রবার্টস কোম্পানির একটা হাতুড়ি তুলে নিয়ে সজোরে তার স্বামীর মাথায় আঘাত করেন, এবং তারপর একটা সাইকেলের চেইন দিয়ে শ্বাসরোধ করে তার স্বামীকে হত্যা করেন। বড় ছেলে সামনে দাঁড়িয়ে সেই ঘটনা প্রত্যক্ষ করে, এবং সম্ভবত সেই কারণেই অতি অল্প বয়সেই তার চরম মানসিক আঘাত লাগে এবং সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। আমাদের ধারণা সে বড় হয়ে যাওয়ার পরেও তার সেই মানসিক বিকার রয়ে গেছে। এবার এতগুলো কথা আপনাকে কেন বললাম সেটা আপনাকে বুঝিয়ে বলি। বিগত 6 বছর ধরে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট একজন মানসিক ভারসাম্যহীন সাইকো সিরিয়াল কিলারকে খুঁজে বেড়াচ্ছে। এই খুনি প্রত্যেক বছর একটি বিশেষ দিনে 1 জন করে মহিলাকে হত্যা করে। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে আমার একটু আগে বলা কাহিনী এবং এই সাইকো কিলারের ঘটনার মধ্যে কি সম্পর্ক। সম্পর্ক এই যে কয়েকটা পয়েন্ট হুবহু মিলে যায় দুটো ক্ষেত্রেই। প্রথমত, এই খুনি খুন করে বছরের ঠিক সেই দিনে যেদিন ওই বাচ্চা ছেলেটার জন্মদিন ছিল, এবং তার বাবা তার চোখের সামনে তার মায়ের হাতে খুন হয়েছিলেন। দ্বিতীয়ত, খুনি ঠিক সেইভাবেই খুনগুলো করে যেভাবে তার মায়ের হাতে তার বাবা খুন হয়েছিলেন। তৃতীয়ত, খুনি বেছে বেছে ঠিক সেই রকমই একজন মহিলাকে খুন করে যার সঙ্গে সেই বাচ্চাটির মায়ের একটি বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের মিল রয়েছে। এবার এই পয়েন্টগুলোর আসল তথ্যটা আপনাকে দিলেই আপনি বুঝবেন যে আপনার সঙ্গে এই পূর্বোক্ত দুটো বিচ্ছিন্ন ঘটনার কোথায় সম্পর্ক থাকতে পারে। মিসেস শো, খুন যে তারিখে হয় তথা সেই বাচ্চাটির জন্মদিন যে তারিখে ছিল সেটা হলো 5th ডিসেম্বর। চমকে উঠল সামান্থা। কি বলছেন আপনি? ওই দিনই তো আপনার স্বামীর জন্মদিন, তাই তো? অর্থাৎ আগামীকাল। আমি জানি মিসেস শো, যদিও এখান থেকেই সমস্ত ধারণা করে নেওয়া ঠিক নয়, তবুও ইটস আ ভ্যালিড পয়েন্ট। এবার আপনাকে কয়েকটা ছবি দেখাবো। এগুলো হলো 1952 সালে সেই ঘটনাস্থলের তোলা ছবি। তবে তার আগে ছোট্ট করে বলে নি, স্বামীকে খুন করার পর ওই ভদ্রমহিলা পুলিশের হাতে ধরা পড়েন এবং জেলেই মারা যান। বাচ্চা দুটো অর্থাৎ ফ্র্যাঙ্কি এবং থমাস নেলসন, তাদের দায়িত্ব নেন আত্মীয় স্বজনরা। এরপর ওদের কি হলো এ নিয়ে আমরা আর কিছু জানতে পারিনি। আচ্ছা,
এবার এই ছবিটা দেখুন। এই ছবিতে ঘরের কোণায় ওই ছোট্ট টেবিলের ওপর রাখা ওটা কি দেখতে পাচ্ছেন? মুহূর্তে দম বন্ধ হয়ে এলো সামান্থার। ছবিতে যে বস্তুটির দিকে ক্রসওয়েড অঙ্গুলি নির্দেশ করছেন সেটা হলো একটা টেলিভিশন সেট, আর সেটা দেখতে অবিকল মাটির কিনে আনা টেলিভিশন সেটটার মতন। এবার আর একটা ফটোগ্রাফ বার করলেন ক্রসওয়েড। সেই একই ঘরের ছবি, তবে অন্য একটা অ্যাঙ্গেল থেকে তোলা। এই ছবিতে দেখা যাচ্ছে দেওয়ালের গায়ে ঝুলন্ত একটা সোনালি ফটো ফ্রেম, ঠিক যেমনটা কদিন আগে মাটি কিনে এনেছে। সামান্থা কোনো কথা বলতে পারল না। ব্যাপারটা বুঝতে পেরে ক্রসওয়েড আর কোনো প্রশ্ন করলেন না। তিনি শুধু বললেন, ছবি দুটো ভালো করে আরেকবার দেখুন তো মিসেস শো। আপনার কি আর কিছু চেনা চেনা লাগছে? সামান্থা আবারও ভালো করে ছবি দুটো দেখল, আর ঠিক তখনই তার মধ্যে নতুন করে আতঙ্কের সঞ্চার করল আর একটা জিনিস। ঘরের এক পাশে মেঝের ওপর রাখা একটা লাইন পাতা ট্রেন, সেটাও অবিকল দেখতে মাটির সদ্য কিনে আনা ট্রেন সেটটার মতন। একই সঙ্গে আরও একটা জিনিস মনে হলো সামান্থার। ছবিতে দেখতে পাওয়া ঘরটার অন্দরসজ্জাটা ঠিক সেই রকম যেরকমটা মাটি ওদের বেডরুমে তৈরি করেছে। ক্রসওয়েড বললেন, ওই ট্রেনটাই হলো সেই উপহার যেটা ফ্র্যাঙ্কির বাবা তার জন্য নিয়ে এসেছিলেন। ওদিকে আপনার স্বামীও একই রকম জিনিস কিনেছেন। সুতরাং আমাদের আর সন্দেহের কোনো অবকাশ নেই মিসেস শো। সামান্থা কম্পমান কণ্ঠে বলল, কিন্তু কিন্তু আমি কেন স্যার? কারণ আপনার মধ্যে সেই বিশেষ বৈশিষ্ট্যটি আছে যেটা ওই বাচ্চাটির মায়ের মধ্যে ছিল, আর সেই বৈশিষ্ট্য হলো আপনার এই উজ্জ্বল লাল চুল। এর আগে যতজন মহিলা খুন হয়েছেন তাদের প্রত্যেকেরই এমন উজ্জ্বল লাল রঙের চুল ছিল। তাহলে আপনারা মনে করেন মাটি আসলে ফ্র্যাঙ্কি নেলসন, সেই বড় ছেলেটি যে বাবাকে চোখের সামনে খুন হতে দেখেছিল। সমস্ত তথ্য প্রমাণ সেই দিকে নির্দেশ করে মিসেস শো। কিন্তু এই খুনগুলো করে কেন? হ্যাঁ, এটা এক ধরনের মানসিক রোগ মিসেস শো। এটাকে আমরা বলি অ্যানিভার্সারি এক্সাইটমেন্ট সিজোফ্রেনিয়া বা ক্যালেন্ডার সিজোফ্রেনিয়া। বছরের ওই বিশেষ দিনটায় ফ্র্যাঙ্কি নেলসন ফিরে যায় তার সেই শৈশবের দিনটাতে, এবং মায়ের মতো দেখতে মেয়েদের হত্যা করে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়। কিন্তু কিন্তু কালকেই তো 5ই ডিসেম্বর স্যার। আমি আবার পার্টির আয়োজন করেছি। আমি এখন কি করব স্যার? ক্রসওয়েড বললেন, এখন তো আপনি পার্টি বন্ধ করতে পারবেন না। তাহলে কিন্তু আপনার স্বামীর সন্দেহ হবে। সবকিছু যতটা সম্ভব স্বাভাবিকভাবেই চালিয়ে যেতে হবে আপনাকে। আমি বুঝতে পারছি এরকম মানসিক অবস্থায় আপনার পক্ষে এটা করা কতটা কঠিন, কিন্তু আপনাকে পারতেই হবে মিসেস শো। সন্ধ্যের সময় যেমন আপনার পার্টি হওয়ার কথা, ঠিক সেই রকম ভাবেই পার্টি হবে। আমাদের ধারণা পার্টি হওয়ার আগে কোনো রকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই, কারণ আপনার স্বামী কোনোভাবেই চাইবেন না যে তার উপর কোনো সন্দেহের দৃষ্টি পড়ুক। কিন্তু পার্টির পর কি হবে অফিসার? কোনো চিন্তা করবেন না, আমরা সবাই এখানেই থাকব। পার্টিতে আমরা উপস্থিত থাকব আপনার অতিথি হিসেবে। আচ্ছা, আপনি তো একটা এনজিওতে কাজ করেন, তাই না? আপনার স্বামী জিজ্ঞেস করলে বলবেন যে সেই এনজিও সূত্রেই আমাদের সঙ্গে আপনার পরিচয়। আর আপনার পার্টি হয়ে যাওয়ার পরে আমরা লুকিয়ে থাকবো আপনার ফ্ল্যাটের ঠিক পিছনের দিকের ফায়ার এসকেপের সিঁড়ির সামনে। আপনি শুধু মনে করে ওই দিকের দরজার ছিটকিনিটা খুলে রাখবেন, যাতে দরকার হলেই আমরা ভেতরে ঢুকে আসতে পারি। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। সামান্থা কতখানি আশ্বস্ত হলো তা বোঝা গেল না। সে নীরবে মাথা নেড়ে সম্মতি জানাল। পরদিন সকাল থেকেই গোটা দিনটা
যেন একটা ঝড়ের মতো কাটতে লাগলো সামান্থার। সকালে মাটি বেরিয়ে যাওয়ার পর থেকেই সামান্থা আর লেন বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ছুটে চলেছে। প্রথমে সারা বাড়ি পরিষ্কার করানো, ডেকোরেটরসদের দিয়ে বাড়ি সাজানো, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা, আরও কত কি। অতিথিরা আসা শুরু করবেন বিকেল 4টে থেকে, তার আগে শেষ করতে হবে সবকিছু। 4:30-র মধ্যেই এসে উপস্থিত হলেন 3 জন অফিসার, আর তাদের সঙ্গে পুরুষ মহিলা মিলিয়ে আরো 6 জন কনস্টেবল। তবে সকলেই রয়েছেন সিভিল ড্রেসে, তাই তাদের দেখে বোঝার কোনো উপায় নেই যে তাঁরা পুলিশের লোক। তারপর একে একে উপস্থিত হতে লাগলেন বাকি অতিথিরা। বিকেল 5:30টার সময় মাটি যখন বাড়ি ফিরল, তখন অতিথিদের সমাগমে বাড়িটা একেবারে গম গম করছে। সকলে সাদরে তাকে অভ্যর্থনা করলেন। মাটিও কিছুক্ষণের মধ্যেই পোশাক বদলে এসে পার্টিতে যোগ দিল। মাটির অফিস কলিগরাও চলে এলেন আগামী আধ ঘন্টার মধ্যে। কিন্তু সামান্থার মানসিক অবস্থা অবর্ণনীয়। যে পার্টিটা নিজের হাতে ধরে ও অর্গানাইজ করেছে, আজ পরিস্থিতির কারণে সেই পার্টির এক বর্ণও ও উপভোগ করতে পারছে না। সবকিছুর মধ্যেই ওর সতর্ক দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছে মাটির দিকে। এই তবে সেই ফ্র্যাঙ্কি নেলসন, মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল কিলার। কোনোদিন তো স্বপ্নেও ভাবতে পারেনি সামান্থা যে মাটির মতো অমন দায়িত্বশীল একজন স্বামীর আসল পরিচয় এটা হতে পারে। টম এডওয়ার্ডস এক পাশে দাঁড়িয়ে কয়েকজন অতিথিদের সঙ্গে কথাবার্তা বলছিল। আর কি বলবো বলুন, এই তো সব চলছে। এক্সকিউজ মি। এবার ও সামান্থার দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার স্যাম, তোমাকে খুব অন্যমনস্ক দেখাচ্ছে, কি হয়েছে? আর ইউ অল রাইট? সামান্থা মুহূর্তে নিজেকে সামলে নিল, একগাল হেসে বলল, আরে না না, নাথিংস রং। আসলে যে পার্টিটা এতদিন ধরে প্ল্যান করে এসেছি, সেটা যে শেষ পর্যন্ত হচ্ছে সেটাই তো আমি ভাবতে পারছি না। সত্যি কথা, ইউ হ্যাভ মেড এ গ্র্যান্ড সাকসেস। আমি তো ভীষণ এনজয় করছি। এবার যার জন্মদিন সে উপভোগ করলেই হলো। সামান্থা উত্তরে শুধু হাসল, কিছু বলল না। ডিনার টেবিলে সকলে বসার পর সামান্থা উঠে দাঁড়ালো। এই বহু প্রতীক্ষিত মুহূর্তটার জন্য ও বহুদিন ধরে অপেক্ষা করে আছে। শুধু যদি মনের ভেতর এই তিক্ততাটা না থাকতো, তবু এটা ওকে করতেই হবে। সামান্থা হেসে বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, জানেন তো, আজকের এই সন্ধেটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। আপনারা সকলে এখানে উপস্থিত হয়ে সন্ধেটাকে অপূর্ব সুন্দর করে তুলেছেন। তাই সবার আগে আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আর একই সাথে আমি ধন্যবাদ জানাই সেই মানুষটাকে যাকে ছাড়া এই দিনটাই বৃথা, যার জন্য এই দিন। জানেন, আমি জীবনে একটা কিছু হতে চেয়েছিলাম, আর সেটা আমি হতে পেরেছি। আর সেটা শুধুমাত্র এবং শুধুমাত্র আমার মাটির জন্য। তাই আজকের সন্ধে শুধু একটা জন্মদিনের সন্ধে নয়, বরং সাথে এটাও আপনাদের সকলকে অবগত করার সন্ধে যে আপনাদের বার্থডে বয় মাটি বাবা হতে চলেছেন। কয়েক মুহূর্তের নীরবতা, তারপরেই গোটা ঘর ফেটে পড়ল আনন্দ আর উল্লাসে। সামান্থা খেয়াল করল মাটির মুখে কেমন যেন একটা মিশ্র প্রতিক্রিয়া, খানিক বিস্ময় আবার খানিক বিভ্রান্তি যেন মিশে আছে ওর চোখের দৃষ্টিতে। সে অবশ্য কিছুক্ষণের মধ্যেই সেটা সামলে নিল আর চেয়ার ছেড়ে উঠে এসে নিবিড়ভাবে আলিঙ্গন করল সামান্থাকে। ওই একটা মুহূর্তের জন্য সামান্থা সত্যি ভুলে যেতে চাইল যে মাটি আসলে মাটি নয়। নিজের অজান্তেই চোখের কোল ভিজে এলো সামান্থার। পার্টি শেষ হলো রাত প্রায় 11:15 নাগাদ। অতিথিরা একে একে বিদায় নিলেন। দরজা দিয়ে বেরোনোর ঠিক আগের মুহূর্তে স্পেন্সার ক্রসওয়েড সামান্থাকে চোখের ইশারা করলেন।
সামান্থাও চোখের ইশারায় তাকে বুঝিয়ে দিল যে ফায়ার এস্কেপের দিকের দরজা সে খুলে রেখেছে। পুলিশের লোকেরা সদর দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন সেই দিকেই। বুকে একরাশ আতঙ্ক নিয়ে সামান্থা ফিরে এলো বাড়ির ভেতর। মাটির আচরণে কিন্তু বিন্দুমাত্র কোনো অস্বাভাবিকত্ব দেখা গেল না। সামান্থা ডাইনিং টেবিল পরিষ্কার করার তোড়জোড় করছে দেখেই মাটি বলে উঠল, এই স্যাম, আজ সারাদিন অনেক খাটাখাটনি গেছে, এখন আর এসব করতে চেও না। যা করার কাল সকালে করবে। নাও টেক রেস্ট হানি। মনে মনে ভয় লাগলেও সামান্থা কোনো রকম আপত্তি করল না। দুজনে একসাথে ফিরে এলো শোবার ঘরে। খাটে সামান্থার পাশে এসে বসল মাটি। সামান্থার কাঁধে আলতো করে হাত রেখে বলল, তুমি আজকে আমায় যে কি চরম একটা সারপ্রাইজ দিলে তুমি নিজেও জানো না স্যাম। প্রথমে তো আমি ব্যাপারটা ভালো করে বুঝতে না পেরে খানিকটা হকচকিয়ে গিয়েছিলাম। তুমি শুধু পার্টির দিন এই সুখবরটা অ্যানাউন্স করবে বলে এতদিন আমার কাছে এটা চেপে রেখেছ। সত্যি তুমি পারো বটে। হ্যাঁ, একটা সরল অনাবিল হাসি হাসল মাটি। তারপর বলল, জানো, আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে আজকে এই খবর শুনে তিনি খুব খুশি হতেন। আমার বাবা আমাকে খুব ভালোবাসতেন জানো। বলতেন আমার মধ্যে নাকি অনেক সম্ভাবনা, আমি নাকি জীবনে অনেক বড় হব। আর সত্যিই আমি অনেক বড় হয়েছি বটে, কিন্তু দুঃখের বিষয়ে আমার বাবার জন্য আমি কিছুই করতে পারিনি। যাকে যাক, সারাদিন তোমার অনেক ধকল গেছে, কাল আবার আমার অফিস রয়েছে। চলো আমরা বরং এবার শুয়েই পড়ি। কথা বলতে বলতে কখন যে রাত 12টা বেজে এসেছে তা খেয়ালই করেনি সামান্থা। রাত্রি 12টা বাজলেই তো আজকের দিন শেষ। কিন্তু দিন শেষ হয়ে এলেও মাটি তো কোনো রকম কোনো আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে না। তাহলে কি ওর আর পুলিশের সন্দেহ সম্পূর্ণ মিথ্যে? তাহলে কি মাটি সেই ক্যালেন্ডার সিজোফ্রেনিক ফ্র্যাঙ্কি নেলসন নয়? বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল মাটি। ক্লান্তিতে বুজে এলো ওর চোখ। সামান্থা ওর পাশে শুয়ে এক দৃষ্টে চেয়ে রইল ওর মুখের দিকে। এক একটা মুহূর্তকে মনে হচ্ছে এক একটা যুগ। সময় যেন হঠাৎ অত্যন্ত সম্মুখ গতিতে চলতে আরম্ভ করেছে। ঢং ঢং করে 12টা বাজল বাইরের ঘরের মিউজিক্যাল ঘড়িতে। সামান্থা নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। মাটি তাহলে খুনি নয়? আর কোনো ভয় নেই সামান্থার, আর কোনো ভয় নেই। 5ই ডিসেম্বর এখন অতীত। ওদিকে বাইরে স্পেন্সার ক্রসওয়েড সহ সকলেই হতভম্ব। এমনটা কেউই আশা করেননি, বরং দুর্ঘটনার জন্য সকলেই প্রস্তুত ছিলেন। সার্জেন্ট ইয়াং বললেন, কি ব্যাপার স্যার, কিছু তো হলো না? ও পাশের জানলা দিয়ে তো দেখতে পাচ্ছি ওই লোক ঘুমিয়ে পড়ল। সেটাই তো ভাবছি, এটা কি হলো? তাহলে কি প্রথম থেকেই আমরা ভুল হিসেব করে এলাম? এই লোক কি তাহলে আমাদের সেই সিরিয়াল কিলার নয়? তবে দেখো, না হলে কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হব। মিসেস শয়ের অবস্থাটা সত্যি মেনে নেওয়া যায় না। সেটা আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু আমরা নিশ্চিত হব কি করে? দেখো ইয়াং, একজন ক্যালেন্ডার সিজোফ্রেনিক কখনোই তার নির্ধারিত সময়ের বাইরে গিয়ে খুন করবে না। কাজেই রাত 12টা যখন বেজে গেছে তখন আমরা ধরে নিতেই পারি যে মিসেস শ আপাতত আগামী 1 বছরের জন্য বিপদমুক্ত। যদিও আমরা কিন্তু আদৌ জানি না যে আমাদের আসল খুনি অন্য কেউ কিনা, এবং এই 5ই ডিসেম্বর ইতিমধ্যেই অন্য কোথাও অন্য কাউকে সে খুন করেছে কিনা। যাই হোক, এখন চলো, কথা মতো ওই দরজার সামনে মিসেস শয়ের এখন আসার কথা। ওনার সাথে দেখা করে আমরা বেরিয়ে যাই। চলো। মাটি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই চুপি চুপি বিছানা ছেড়ে উঠে পায়ে পায়ে ফায়ার এস্কেপের দরজার সামনে এসে দাঁড়ালো সামান্থা। দরজার ঠিক বাইরেই তার জন্য অপেক্ষা করছিলেন অফিসাররা। আমরা খুব খুশি মিসেস শ যে আমাদের ধারণা ভুল প্রমাণিত হলো। না হলে আপনার জন্য ব্যাপারটা যে কতখানি বেদনাদায়ক হতো তা আমি বুঝতে পারি। সামান্থা হেসে বলল,
আমিও খুব খুশি অফিসার, খুব খুশি। মাটিকে ওভাবে মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব ছিল। তবু আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এই কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন অফিসার। শুভরাত্রি। শুভরাত্রি মিসেস শ। আপনিও ভালো থাকবেন। কোনো রকম কোনো প্রয়োজন হলে ফোন করতে দ্বিধা করবেন না। আসি। অবশ্যই স্যার। পারস্পরিক বিদায় সম্ভাষণের পর নিচে নেমে গেলেন পুলিশ অফিসাররা। সামান্থা ফিরে এলো শোবার ঘরে। তারপর পোশাক বদলে শুয়ে পড়ল বিছানায়। মাটির মুখের দিকে তাকিয়েই স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে গভীর ঘুমে নিমগ্ন। বুকের ভেতর থেকে যেন একটা ভারী পাথর নেমে গেছে সামান্থার। ক্লান্তিতে ওরও চোখ বুজে এলো। ও এখনও যেন বিশ্বাসই করতে পারছে না যে ও বেঁচে আছে। তাহলে আফটারঅল মাটি খুনি নয়। কিন্তু তাহলে ও নিজের অতীত কেন গোপন করেছে? সার্জেন্ট ইয়াং এর কথাটা মনে পড়ল সামান্থার। গোপনীয়তার কারণটা যে সবসময় অপরাধমূলকই হতে হবে এমন কোনো কথা নেই। পরে কোনোদিন সংবেদনশীল কোনো উপায়ে সেটা জানার চেষ্টা করবে সামান্থা, যাতে সবটা জানাও যায়, আবার মাটির মনের ওপর কোনো রকম কোনো চাপ না পড়ে। আর তাছাড়া অতীত যাই হোক না কেন, আজ তো মাটি সত্যিই একজন সফল মানুষ। ওর অতীতটা মিথ্যে হলেও বর্তমানটা তো আর মিথ্যে নয়। এসব ভাবতে ভাবতেই চোখটা লেগে এসেছিল সামান্থার। কতক্ষণ ঘুমিয়েছিল ও জানে না, কিন্তু হঠাৎ কোনো এক অজানা কারণেই ওর ঘুমটা ভেঙে গেল। চোখ খুলেই ও ঘড়ির দিকে তাকালো। রাত 12:25। এবারে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল ও। মাটি বিছানায় নেই। কোথায় গেল? চোখ ঘুরিয়ে ঘরের এদিক ওদিক খুঁজতেই ঘরের একেবারে কোণার দিকে চোখ পড়ল সামান্থার। নাইট ল্যাম্পের আলোয় সেখানে ও যা দেখল তাতে মুহূর্তে সমস্ত আতঙ্ক ফিরে এলো ওর বুকের গভীরে। সামান্থা দেখল ঘরের কোণায় মেঝেতে ঝুঁকে বসে আছে মার্টিন এভারেট শ। ওর চারপাশে গোল করে পাতা সেই খেলনা ট্রেনের লাইন। তার ওপর খেলনা ট্রেনটাকে সেট করছে মাটি। তার মানে ও ওই পুরো জিনিসটাকে ড্রয়িং রুম থেকে তুলে এনে বেডরুমে বসিয়েছে। কিন্তু কখন? ও তো টের পায়নি। মাটির মুখে একটা উজ্জ্বল হাসি, কিন্তু সেই হাসিকে কোনোভাবেই কোনো পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষের হাসি বলা যায় না। বরং কোনো শিশু ওই খেলনা পেলে খুশি হয়ে যেমন করে হাসবে, এই হাসির অভিব্যক্তি যেন ঠিক সেই রকম। সামান্থা বিছানার উপর উঠে বসেছে। বসতেই ওর চোখে পড়ল আরও একটা জিনিস। সেই পুরনো টিভি সেটটাও মাটি এনে বসিয়েছে বেডরুমের কোণায়। তাতে একটা ভিডিও ক্যাসেট প্লেয়ার জোড়া হয়েছে, আর তাতে চালানো হয়েছে 1950s জনপ্রিয় দ্য রয় রজার্স শোয়ের একটা এপিসোড। সামান্থার মুখ থেকে অজান্তেই ডাকটা বেরিয়ে পড়ল, মাটি। সামান্থার গলা পেয়েই কেমন যেন কলের পুতুলের মতো ঘাড় ঘুরিয়ে মুখ তুলে ওর দিকে তাকালো মাটি। ওর চোখের দৃষ্টি অপ্রকৃতিস্থ, ঘোলাটে, কেমন যেন ভূতে পাওয়া মানুষের মতন। ওকে দেখেই মাটি বাচ্চাদের মতো খিলখিল করে হেসে উঠল। আরে মা, তুমি উঠে পড়েছো? কি মজা, কি মজা! এসো, আমরা একসাথে খেলা করব। আমার সাথে ট্রেন নিয়ে খেলবে না তুমি? এসো এসো এসো। মাটির কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল সামান্থা। মাটি কথা বলছে বাচ্চাদের মতো করে, খানিক আধো আধো আহ্লাদী কণ্ঠস্বর। এই ঈশ্বর, তাহলে কি যা হবার ছিল তাই হতে চলেছে? কিন্তু তা কি করে হয়? 5 তারিখ তো চলে গেছে।
ওদিকে মাটি এবার মেঝে থেকে উঠে দাঁড়িয়ে একটা হাত বাড়িয়ে দিল সামান্থার দিকে, বলল, মা মা এসো না, আমরা ট্রেন নিয়ে খেলবো। সামান্থা কোনো মতে বলল, মাটি মাটি তুমি তুমি এখানে ফিরে এসো, এসো, শুয়ে পড়ো মাটি। মাটি কিন্তু একইভাবে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ওর মুখের হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে একটা কান্না মাখা দুঃখের ছায়া যেন নেমে এলো। ও বলল, ফ্র্যাঙ্কি কতবার ডাকছে, তাও তুমি খেলবে না মা? আমি তোমার মা নই মাটি, আমি তোমার মা নই, আমি তোমার স্ত্রী। দেখো দেখো, আমি সামান্থা, আমি তোমার স্ত্রী মাটি। তুমি আবার আমায় বকলে মা, তুমি খুব পচা, খুব পচা, তুমি খারাপ মা, তুমি একটুও ভালো না। বাবা আমাকে কখনো মারে না, বাবা খুব ভালো। সামান্থা কি বলবে বুঝতে পারল না। ওদিকে মাটি এবার পায়ে পায়ে সামান্থার দিকে এগোতে শুরু করেছে। ওর মুখ কান্না মাখা। মা, তুমি বাবাকে মারলে, তুমি খুব বাজে, খুব বাজে, তুমি শয়তান। শেষ কথাটায় যেন একটা চরম ঘৃণার স্পর্শ পেল সামান্থা। সামান্থা ভয়ে কুঁকড়ে যেতে লাগলো। মাটির মুখের হাসিটা এবার আবার ফিরে এলো, আর তারপরেই ও বলল, আমি তাই তোমাকেও বাবার কাছে পাঠিয়ে দেব মা। তোমাকে তো যেতেই হবে। মা তোমাকে তো যেতেই হবে, মা তোমাকে তো যেতেই হবে, তোমাকে তো যেতেই হবে মা। বাবার কাছে তোমাকে পাঠিয়ে দেব। ভয়ে হিম হয়ে যেতে যেতে সামান্থা দেখল মাটি তার ট্রাউজারের পকেট থেকে বার করে আনছে একটা ছোট কিন্তু মজবুত লাল রঙের হাতুড়ি, রবার্টসের ট্যাক হ্যামার, আর একটা বাইসাইকেলের চেইন। পুলিশের গাড়ি ছুটে চলেছে থানা অভিমুখে। খানিক বিভ্রান্ত হলেও সকলের মনই অনেকটা হালকা, তবে সাথে অন্য একটা উদ্বেগও আছে। অন্য কোথাও কেউ খুন হলো কিনা। গাড়ি চালাচ্ছিলেন সার্জেন্ট ইয়াং, তার পাশে বসে স্পেন্সার ক্রসওয়েড, বাকিরা পেছনে। ক্রসওয়েড বললেন, ইয়াং, রেডিওটা একটু চালাও তো, শহরতলির খবরগুলো একটু শুনে নি। ইয়াং রেডিও চালালেন। প্রথম চ্যানেলে ওমাহা, নেব্রাস্কার খবর। ওয়েলকাম টু দ্য লেট নাইট নিউজ। ওমাহা, নেব্রাস্কা থেকে বিশেষ বিশেষ সংবাদ পড়ছি আমি মিশেল। সময় রাত 11:30। আজকের বিশেষ বিশেষ খবর। ক্রসওয়েড হঠাৎ চমকে উঠে নিজের হাতের ঘড়ি দেখলেন, তারপর বললেন, এই ইয়াং, টাইম কটা বলল? হ্যাঁ স্যার, ঠিকই বলেছে। ওই টাইম জোনটা আমাদের স্ট্যান্ডার্ড টাইম জোনের বাইরে। জায়গাটা খানিকটা পশ্চিমের দিকে হওয়াতে ওখানকার সময় প্রায় 1 ঘন্টা পিছিয়ে থাকে। আমারও আগে একবার ভুল হয়েছিল, একটা ফুটবল ম্যাচ ছিল। কথার মাঝখানেই হঠাৎ থমকে গেলেন সার্জেন্ট ইয়াং। তারপর বিস্ফারিত চোখে তাকালেন ক্রসওয়েডের দিকে। ক্রসওয়েড বলে উঠলেন, ব্যাপারটা তুমিও বুঝতে পেরেছ নিশ্চয়ই ইয়াং। আমাদের বিপদ এখনো কাটেনি, এক্ষুনি গাড়ি ঘোরাও, কুইক। হ্যাঁ স্যার। ইয়াং আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ইউ টার্ন নিলেন। লগিন্স সহ বাকিরা এতটাই হতভম্ব হয়ে পড়েছেন যে তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোল না। ঘাড় ঘুরিয়ে একবার তাদের জিজ্ঞাসু দৃষ্টির দিকে দেখে নিয়ে ক্রসওয়েড বলতে আরম্ভ করলেন, I have been a bloody fool. তোমাদেরও কাউকে বিষয়টা স্ট্রাইক করেনি। অবশ্য বিষয়টা এতটাই সূক্ষ্ম যে খেয়াল না করার মতোই। ওমাহা, নেব্রাস্কার সময় আমাদের নিউ ইয়র্কের সময় থেকে পুরো 1 ঘন্টা পিছিয়ে থাকে। কাজেই আমাদের ঘড়িতে এখন রাত 12:30 বাজলেও
ওখানে এখন রাত 11:30। ফ্র্যাঙ্কি নেলসনের পরিবারের ঘটনা ঘটেছিল ওই অঞ্চলেই। আর তোমরা ইতিমধ্যেই জানো একজন ক্যালেন্ডার সিজোফ্রেনিকের কাছে সময় কতটা গুরুত্বপূর্ণ। ফ্র্যাঙ্কি নেলসনের মনে কিন্তু ওই ওমাহার ঘড়ির সময়ের ছাপটাই রয়ে গেছে। তাই আমাদের কাছে 5ই ডিসেম্বর চলে গেলেও ফ্র্যাঙ্কি নেলসনের কাছে এখনো দিনটা 5 ডিসেম্বর। যে কোনো মুহূর্তে মিসেস শয়ের ওপর অ্যাটাক হতে পারে। আমাদের যত দ্রুত সম্ভব ওখানে পৌঁছতে হবে এবং ওকে বাঁচাতে হবে। মাই গড, I hope it's not too late. ভয়ে সারা শরীর অসাড় হয়ে আসছে সামান্থার। তবে কি ওর শেষ আসন্ন? এমন পরিণতির জন্য ও আশায় বুক বেঁধে বসেছিল এতদিন। মাটি কিন্তু একইভাবে এগিয়ে আসছে ওর দিকে। না, এ কিছুতেই এ মাটি হতে পারে না। মাটি কোনোদিন এরকম ছিল না। এ হলো ফ্র্যাঙ্কি নেলসন, ঠান্ডা মাথার মানসিক বিকারগ্রস্ত একটা খুনি। ঠিক শেষ মুহূর্তে নিজেকে প্রাণপণে সামলে নিল সামান্থা। তারপর এক লাফে বিছানা থেকে মাটিতে নেমে দৌড়ল দরজার দিকে। ওকে বাঁচতেই হবে। ভাগ্যিস মাটি দরজার সামনে দাঁড়িয়ে ছিল না। ঘর থেকে ছুটে বেরিয়ে যাওয়ার মুহূর্তে সামান্থা শুনল পিছন থেকে মাটি বলছে, কোথায় যাচ্ছ মা? বাবার কাছে তো তোমাকে যেতেই হবে। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি তোমার কাছে, আমি আসছি। কোন দিকে যাবে সামান্থা? যে কোনোভাবে হোক ফ্ল্যাটের বাইরে বেরোতেই হবে ওকে। একবার রাস্তায় বেরিয়ে যেতে পারলে মাটি আর ওর কোনো ক্ষতি করতে পারবে না। সদর দরজার দিকে ছুটল সামান্থা। কোনো রকমে ছিটকিনি খুলে দরজার হাতলটা ঘোরাতেই মাথায় যেন বজ্রাঘাত হলো ওর। দরজার হাতলটা বিন্দু মাত্র ঘুরছে না। ব্যাপারটা বুঝতে আর এক মুহূর্ত দেরি হলো না সামান্থার। বিছানা ছেড়ে উঠে প্রথম যে কাজটা করেছে মাটি তা হলো দরজাটা ভেতর থেকে লক করে চাবিটা সরিয়ে ফেলা। সামান্থার কাছে পালাবার আর কোনো পথ নেই। হঠাৎ ওর মনে পড়ল ফায়ার এসকেপের দিকের দরজাটার কথা। ওটা তো অফিসাররা চলে যাওয়ার পরে ও বন্ধ করেনি। তাহলে ওখান দিয়েই পালাতে হবে ওকে। সেদিকেই পা বাড়ালো সামান্থা, কিন্তু হঠাৎই থেমে যেতে হলো ওকে। ওর যাওয়ার রাস্তা আগলে দাঁড়িয়ে আছে মাটি ওরফে ফ্র্যাঙ্কি নেলসন। তার মুখে একটা পৈশাচিক হাসি। আর বোধহয় শেষ রক্ষা হলো না। অফিসাররা তো এতক্ষণে নিশ্চিন্তে অনেক দূরে চলে গেছেন। সামান্থা এক পা করে পিছুতে লাগলো ড্রয়িং রুমের কোণার দিকে। ওদিকে মাটি সমানে বলে চলেছে, মা 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 তুমি একটুও ভয় পেও না মা। যাওয়ার সময় তোমার একটুও কষ্ট হবে না। তুমি দেখো, একটুও কষ্ট হবে না। খুব তাড়াতাড়ি তুমি বাবার কাছে চলে যাবে। আমি সামান্থা, আমি তোমার স্ত্রী মাটি। ভালো করে দেখো। যাওয়ার সময় তোমার আমি সামান্থা, কষ্ট হবে না। তুমি আমি তোমার স্ত্রী মাটি। একটুও কষ্ট হবে না মাটি। আমি তোমার মা নই মাটি। মাটি, আমি তোমার স্ত্রী। তুমি দেখো, সামান্থা, একটুও কষ্ট হবে না। মাটি, খুব তাড়াতাড়ি তুমি জেগে ওঠো। আমার কাছে চলে যাবে। কি করছো তুমি? মাটি, না না মাটি। কি করছো তুমি? মাটির কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে একই কথা বলে যাচ্ছে সমানে, আর হাতুড়ি বাগিয়ে এগিয়ে আসছে সামনের দিকে। খুব তাড়াতাড়ি তুমি বাবার কাছে চলে যাবে। একটুও কষ্ট হবে না। তুমি দেখো, একটুও কষ্ট হবে না। সামান্থার একেবারে সামনে এসে পড়েছে মাটি। হাতুড়িটা মাথার ওপর তুলে সেটা সামান্থার মাথা লক্ষ্য করে নামিয়ে আনার জন্য উদ্যত হলো মাটি। ওর গলা থেকে বেরিয়ে এলো একটা কর্কশ চিৎকার।
বাবা, এটা তোমার জন্য। সামান্থার হাতের কাছে এমন কিচ্ছু নেই যা দিয়ে সে প্রত্যাঘাত করবে বা আত্মরক্ষার চেষ্টা করবে। অসহায়ের মতো আর্তনাদ করে উঠল সে। আর ঠিক সেই মুহূর্তেই সশব্দে খুলে গেল ফায়ার এসকেপের দিকের দরজাটা। সামান্থা কিছু বুঝে ওঠার আগেই একটা বিস্ফোরণের মতো শব্দ। মাটির পৈশাচিক হাসি হঠাৎ বদলে গেল বিস্ময় মাখা যন্ত্রণার অভিব্যক্তিতে। আর তারপরেই ধপ করে মেঝেতে পড়ে গেল সে। দরজার দিক থেকে ক্রসওয়েড ছুটে এসে সামান্থাকে ধরে ফেললেন। বললেন, ইটস অল রাইট, ইটস অল রাইট মিসেস শো, আর কোনো ভয় নেই আপনার। ইটস অল রাইট, ইটস অল রাইট মিসেস শো, সব শেষ, ইটস ওভার। অফিসার, আপনি যাকে গুলি করলেন সে মাটি ছিল না স্যার, সে মাটি ছিল না, সে ফ্র্যাঙ্কি নেলসন ছিল। আমার মাটি আমাকে কোনো দিন মারতে পারতো না স্যার, কোনো দিন না। তাই সারা জীবন আমি ওকে ভালোবাসবো স্যার। আই লাভ ইউ মাটি, আই লাভ ইউ। I know you will. 8 মাস পরের কথা। স্থানীয় চার্চ সংলগ্ন কবরখানায় একটা বিশেষ কবর ফলকের সামনে দাঁড়িয়েছিল টম এডওয়ার্ডস। কবরটা মার্টি ওরফে ফ্র্যাঙ্কি নেলসনের কবর। কবরের দিকে চোখ রেখে চাপা গলায় বলে চলেছিল টম, তুই চলে যাওয়ার পর এতগুলো দিন কেটে গেল। সারা জীবনে এক আমি ছাড়া আর কেউ তোকে বুঝতে পারল না। তুই চলে যাওয়ার পর বড্ড একা লাগে রে আমার, বড্ড একা লাগে। জানিস, তোর একটা ছোট্ট ছেলে হয়েছে, ভারী মিষ্টি দেখতে। ওকে দেখলেই তোর কথা মনে পড়ে আমার। ওর টানেই বারবার ছুটে যাই তোর বাড়িতে। আর সেই সূত্রে স্যামের সঙ্গেও আমার অন্তরঙ্গতা বেশ খানিক বেড়েছে। মাসখানেক আগে আমি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছি। আর কি জানিস তো, বোধহয় বাচ্চাটার কথা ভেবেই স্যাম রাজিও হয়েছে। ও জানে আমি তোর বেস্ট ফ্রেন্ড, কিন্তু ও তো আর জানে না যে আমি আসলে তোর নিজের সহোদর ছোট ভাই থমাস নেলসন। তুই চিন্তা করিস না দাদা, কটা দিন যেতে দে। 5 ডিসেম্বর আবারও একদিন ফিরে আসবে। আজকে দুপুর 3টের সময় সেন্ট জনস চার্চে আমার আর স্যামের বিয়ে। ব্লেস মি বিগ ব্রাদার, আমি যেন আমার কাজে সফল হই আর তোর অপূর্ণ কাজকেও পরিপূর্ণ করতে পারি। ব্লেস মি, ব্লেস মি। কবরে ফুল রেখে প্রস্থান পথের দিকে পা বাড়ালো টম এডওয়ার্ডস। সে খেয়াল করল না যে তার ঠিক পাশের কবরের সামনে ফুল হাতে দাঁড়িয়েছিলেন আর একজন ভদ্রলোক। এক দৃষ্টে ঘাড় ঘুরিয়ে তিনি তাকিয়েছিলেন ওরই দিকে। স্পেন্সার ক্রসওয়েড ফুল দিতে এসেছিলেন তার স্ত্রীর কবরে। আর প্রথম থেকেই ফ্র্যাঙ্কি নেলসনের কবরের সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটার উপর তার দৃষ্টি পড়েছিল। চাপা গলায় বিড়বিড় করে বলতে থাকা ওর প্রায় সব কথাই তিনি শুনতে পেয়েছেন। নিঃশব্দে টম এডওয়ার্ডসকে অনুসরণ করলেন ক্রসওয়েড। সামান্থার জীবনে নতুন করে কোনো বিপদ ঘনিয়ে আসার আগেই এই বিয়েটা আটকাতেই হবে তাকে।
শেষ হলো আমাদের আজকের গল্প সারপ্রাইজ পার্টির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প রচনায় উইলিয়াম কাটস, গল্পের অনুবাদ এবং অডিও রূপ স্বাগতা সাহা ভৌমিক এবং শীর্ষেন্দু ভৌমিক, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। গল্পের কথক লো কোট্রেল, স্পেন্সার ক্রসওয়েড এবং টম এডওয়ার্ডসের চরিত্রে আমি শীর্ষেন্দু, সামান্থা শ এবং ফ্র্যাঙ্কির চরিত্রে স্বাগতা, মার্টিন শ ফ্র্যাঙ্কির বাবা এবং ডিনের চরিত্রে শুভদীপ, দোকানদার এবং সার্জেন্ট ইয়াংয়ের চরিত্রে প্রভাকর, লগিন্স ও সার্জেন্ট মলিগানের চরিত্রে স্নেহাদ্রি, ফ্র্যাঙ্কির মা এবং রিসেপশনিস্টের চরিত্রে সায়ন্তনী, ব্র্যাডনের রিসেপশনিস্ট এবং লেন গোল্ডের চরিত্রে ঋতুপর্ণা। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথ, বৃত্তের বাইরে অডিও স্টোরি চ্যানেল থেকে ঋতুপর্ণা মিশ্র এবং লেজি নারেটর অডিও বুক চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডুকে। ওদের অসংখ্য ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।